আজকে আমাদের ক্লাস আরম্ভ হওয়ার আগে আমার মা জননী যিনি বৈকুণ্ঠবাসিনী করলা দেবনাথ ওনার শ্রী পাদপদ্মে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি আমি আমার ক্লাস আরম্ভ করছি। আর তৎসহ আমার এই কাজে যে আন্তরিকভাবে সহযোগিতা করে চলছে সে হলো আমার প্রিয় ছাত্র প্রভুদান মুর্মু। তার শ্রী করকমলে জানাই আমি আমার অন্তরের অনন্ত স্নেহরাশি। তৎপর সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এই কথা বলে আমি আজকে আমাদের ক্লাস আরম্ভ করছি। আজকের যে নোট সে আলোচনা হলো রাষ্ট্রবিজ্ঞান মেজর কোর্স। সেখান থেকে যে নোটটি হবে সে নোটটি হলো 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে লেখো। What that is right about the Government of India Act 1935 century। সেখানে বলা হয়েছে যে জেসি জোহারি 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে বলেছিলেন যে ইট শুড বি ট্রিটেড অ্যাজ দ্য লাস্ট পলিটিক্যাল গিফট অফ দ্য ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে ভারতবর্ষে যতদিন ইংরেজ শাসন চলছিল সেখানে 1935 সালের ভারত শাসন আইন ভারতবর্ষকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রদান করেছে সেটাই হলো 1935 সালের ভারত শাসন আইন। তো সেখানে কি বলা হয়েছিল? বলা হয়েছে কেন্দ্রে দ্বৈত শাসন। তো কেন্দ্রে দ্বৈত শাসন এ জায়গাটার মধ্যেই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার একটা ধাঁচ রয়েছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রথম কথাই হলো দ্বৈত শাসন, যেটা থাকবে কেন্দ্রে এবং প্রদেশে। তো কেন্দ্র এবং প্রদেশের মধ্যে যে শাসন বিভাগের জন্য আলাদা আলাদা করে কতকগুলি বিষয়ে যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলিকে দুভাগ করে নেওয়া। তো কেন্দ্রে সবসময় যেগুলি থাকবে তো সেগুলির মধ্যে রয়ে গেল প্রতিরক্ষা, পররাষ্ট্র, বন বিভাগ, এগুলি রয়ে গেল কেন্দ্রে। এবং প্রদেশের যে শাসনগুলি আছে তো সেগুলির মধ্যেও যে বিভিন্ন দিকে দেখা যায় যে কৃষি, তারপরে মৎস্য, তারপর হচ্ছে শিক্ষা, এগুলি হচ্ছে প্রদেশগত। তো এই দুয়ে মিলে হচ্ছে দ্বৈত শাসন। তাই দ্বৈত শাসন করতে গেলেই দেখা যায় যে যুক্তরাষ্ট্রীয় একটা ধাপ এসে পড়ে। এটা ছিল 1935 সালের আইনের এক বিশেষ বৈশিষ্ট্য। এরপর বলা হলো যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো আইনসভায় দেখা যায় সবসময় দুটি দিক, একটা হচ্ছে উচ্চকক্ষ আর একটা হচ্ছে নিম্নকক্ষ। উচ্চকক্ষ হলো রাজ্য পরিষদ, নিম্নকক্ষ হলো যুক্তরাষ্ট্রীয় আইনসভা। তো এই দুটি কক্ষের মধ্যে মিলেমিশে আইন প্রস্তুত করা হয়। তো আইন স্বাভাবিক নিম্নকক্ষেই প্রস্তুত করা হয়, উচ্চকক্ষ সেটা সমর্থনে থাকে। তো সেটা ছিল একটা বৈশিষ্ট্য। এছাড়া আরেকটা হলো দু ধরনের সরকার। তো এই দু ধরনের সরকারে বলা হয়েছে যে দেশীয় রাজ্য এবং ব্রিটিশ ভারত। তো দেশীয় রাজ্য ছিল কতগুলি, আর একটা ছিল ব্রিটিশের অন্তর্ভুক্ত কতগুলি রাজ্য। তো সেই দিক থেকেও একটা শাসন ব্যবস্থা এবং দেশীয় রাজ্যগুলিরও শাসন ব্যবস্থা। তো এই দুই দিক থেকে দু ধরনের সরকার। এরপর বলা হলো ক্ষমতা বন্টন। তো এই জায়গায় ক্ষমতা বন্টনে বলা হয়েছে যে কেন্দ্রীয় একটা তালিকা হবে, প্রাদেশিক তালিকা এবং যুগ্ম তালিকা। বলা হলো কেন্দ্রীয় তালিকায় 51টি বিষয়, রাজ্য তালিকায় 55টি বিষয় এবং যুগ্ম তালিকায় হচ্ছে 36টি বিষয় যুক্ত আছে। তো এই মূল ক্ষমতাগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে শাসন বিভাগের জন্য। তো আলাদা আলাদাগুলি একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তারপর হলো যুক্তরাষ্ট্রীয় আদালত। এই ক্ষেত্রে বলা হলো যে আদালতের ক্ষমতা মূল এলাকা এবং আপিল এলাকা দুভাগে ভাগ করা হয়েছে। যে যুক্তরাষ্ট্রীয় আদালতে
সংবিধানের ব্যাখ্যা এবং রক্ষক হিসাবে তাকে ধরা হয়েছে। হ্যাঁ, এরপর হলো প্রাদেশিক স্বাতন্ত্র্য। এই প্রাদেশিক স্বাতন্ত্র্যে বলা হলো যে দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে প্রাদেশিক স্বাতন্ত্র্যের নীতি গৃহীত হলো। হ্যাঁ, এই গেল প্রাদেশিক স্বাতন্ত্র্য। এরপর হলো গভর্নর জেনারেলের ক্ষমতা ও পদমর্যাদা। এখন গভর্নর জেনারেল হলো সেক্ষেত্রে অল ইন অল। হ্যাঁ, উনি দুকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থার মূল স্তম্ভ হলো গভর্নর জেনারেল। উনার উপর লক্ষ্য করেই এই সমস্ত শাসন বিভাগের কার্যগুলি পরিচালিত হয়। হ্যাঁ, তো এরপর হচ্ছে সমালোচনা। তো এইসব শাসন কার্যের জন্য যেসব সমালোচনাগুলি সামনে এসেছে সেগুলি হলো যে 1935 সালে ভারত শাসন আইনে প্রস্তাবিত যুক্তরাষ্ট্র প্রচলিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। যদিও বলা হলো যুক্তরাষ্ট্র, কিন্তু প্রকৃত যুক্তরাষ্ট্রের সামঞ্জস্য সেখানে ছিল না। এটা হচ্ছে একটা সমালোচনা। আরেকটা হলো যে পরাধীন দেশে যুক্তরাষ্ট্র ব্যবস্থাটা একদম অচল। কেননা সেখানে যুক্তরাষ্ট্রের ধাঁচ আছে বটে, কিন্তু যুক্তরাষ্ট্রের ধাঁচ অনুসারে শাসন কার্য পরিচালনা করা সেখানে অসম্ভব হয়। হ্যাঁ, আরেকটা সমালোচনা হচ্ছে যে ব্রিটিশ সরকার এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অন্তরালে কি করেছে, এককেন্দ্রিক ও স্বৈরতন্ত্রী ব্যবস্থার চেষ্টা করেছে। হ্যাঁ, সবসময় সেটা যেন এককেন্দ্রিক হয় এবং সেটা স্বৈরতন্ত্র হয়ে ওঠে, মানে ব্যক্তি ইচ্ছায় ব্যক্তি স্বার্থে কার্য করার প্রবণতা সেখানে দেখা দিয়েছে। আরও বলা হলো যে সেখানে পক্ষপাতমূলক নীতি গ্রহণ করা হয়েছে। এই দ্বৈত শাসন ব্যবস্থায় পক্ষপাতমূলক একটা ব্যবস্থা সেখানে ছিল ব্রিটিশের ভিতরে, এটাও সমালোচনা। আরও বলা হয়েছে যে গণতন্ত্র স্বৈরতন্ত্রের সমাবেশে সেখানে দেখা গেছে যে গণতান্ত্রিক যে পদ্ধতি বা মূল স্তম্ভ, হ্যাঁ, ফর দ্য পিপল বাই দ্য পিপল, এগুলি কিছু সেখানে ছিল না। সেটা সম্পূর্ণ চলে এসেছে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, সেটা চলে এসেছে। তো এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যেখানে ছিল সেখানে গণতন্ত্রের কোনো ধাঁচ টিকতে পারে না। হ্যাঁ, সমালোচকরা তাই বলেছে। আরও কি বলা হলো যে বন্টনের ক্ষেত্রে সেখানে দেখা গিয়েছে যে সমবন্টন সেখানে কখনো আসেনি। হ্যাঁ, আরও বলা হলো যে 1935 সালের ভারত শাসন আইন অনুসারে প্রাদেশিক শাসন ব্যবস্থায় গভর্নরের অস্বাভাবিক প্রাধান্য স্বীকার করা হয়েছে। যে কথাটা হলো যে গণতন্ত্র যদি হয় তো সেই জায়গায় একক ব্যবস্থায় সম্পূর্ণ প্রাধান্য কোনো দিন হবে না, সেখানে ক্ষমতার স্বতন্ত্রীকরণ হবে। কিন্তু গভর্নর জেনারেল অস্বাভাবিকভাবেই একদম মূল একটা শাসন ব্যবস্থা যেন হাতে নিয়েছে এবং তার প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা সমালোচকরা বলেছে। তো যাই হোক, সর্বশেষে বলা হলো যে ভারতের শাসন আইনে যে ব্যবস্থা প্রণালী ছিল এগুলি কার্যকরী হয়েছে, অনেকটা সমালোচনাও আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে সেক্ষেত্রে গণপরিষদ বলে যে একটা উল্লেখ সেখানে ছিল। তো আমাদের বর্তমান ভারতবর্ষে যে এই শাসন ব্যবস্থায় গণপরিষদের ভূমিকা অসাধারণ, কারণ পরিষদের সদস্যদের স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে উৎসাহিত করেছিল। তো গণপরিষদ ছাড়া কোনোদিনই সংবিধান তৈরি হতে পারে না। তো এই যে গণপরিষদের ধারণা, আইনের উৎস, আইনের শাসন প্রশাসন, এই সমস্ত কিছু ব্যবস্থার মূলে গণপরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তো এই গণপরিষদ আমরা পেয়েছি 1935 সালের ভারত শাসন আইনের ফলে। তো এটাই হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তো যাই হোক, নোটটা আলোচনা হয়ে গেল। নোটটা তোমরা ভালো করে পড়বে, হ্যাঁ, এবং পরবর্তী সময়ে এখান থেকে আমরা নোট দিতে চেষ্টা করব।
আমি আগেই বলেছি যারা আমাদের এখানে যোগাযোগ করবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তাদেরকে আমরা নোট দেবো। এখন আমরা আলোচনা করেই যাব। হ্যাঁ, তো এই বলে আজকে আমি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।